করেছিলাম যে সমাসের ৬টা ভাগের মধ্যে দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ এবং অব্যয় ভাগ। এবং সমাসের যে মূল ভাগ তার মধ্যে কর্মধারায় এবং বহুব্রীহি আজকে আমরা করব। তার সঙ্গে আমরা যেটা দেখব সেটা হচ্ছে নিত্য সমাস এবং অলুক সমাস বা অলুক সমাস। তো আমরা ডাইরেক্ট কর্মধারায় সমাসে চলে যাব। দেখো কর্মধারায় সমাস কি দেখে নেব আমরা যে সমাসে পূর্বপদ পরপদের বিশেষণ রূপে অবস্থান করে এবং পরপদেরই অর্থ প্রাধান্য পায় তাহা কর্মধারায় সমাস। তাহলে আমাদের সবসময় এখানে মনে রাখতে হবে যে কর্মধারায় সমাসে কিন্তু পরপদেরই অর্থ পায়। দেখো এখানে আমি একটা উদাহরণ তুলি যে আমরা তো প্রত্যেকেই জীবন যুদ্ধের সৈনিক। এই যে জীবন যুদ্ধ শব্দটা দেখো জীবন রূপ যুদ্ধ, অর্থাৎ এখানে রূপ দিয়ে যেটা করেছে জীবন যুদ্ধ যদি দেখতে যাওয়া হয় তাহলে অলরেডি আমরা দেখে নেব যে এখানে যেটা পাবো এটা হচ্ছে কর্মধারায় সমাসের একটি ভাগ জীবন রূপ যুদ্ধ। এখানে যুদ্ধটাকে কিন্তু বেশি মূল্য পাচ্ছে, এই যে বলে দিচ্ছে পরপদেরই অর্থ প্রাধান্য পায় তাহা কর্মধারায় সমাস। কর্মধারায় সমাস 5 প্রকার। ঠিক আমরা যেমন তৎপুরুষ সমাসের 6-7টি ভাগ দেখেছিলাম, অলরেডি আমরা 6-7টি ভাগের জায়গায় 9টি ভাগে চলে গেছিলাম আলোচনা করতে করতে। ঠিক আমরা কর্মধারায় সমাসের 5টি ভাগ পাচ্ছি। কি কি? সাধারণ কর্মধারায় সমাস। সাধারণ কর্মধারায় সমাস কোনটা? যে কর্মধারায় সমাস সেটাই সাধারণ কর্মধারায় সমাস। ওর নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। যেমন পীতাম্বর, পীত যে অম্বর, গুপ্তচর, গুপ্ত যে চর। এই যে পীতাম্বর শব্দটা আমরা যদি দেখি অম্বর দেহ, পীত যোগ অম্বর, যদি আমি এখানে সন্ধি বিচ্ছেদ করি, আমি একটা বিষয় বলে দিই তোমাদের যে সমাসের যে শব্দগুলো আমরা পাবো অর্থাৎ সমাসবদ্ধ যে পদগুলো পাবো প্রতিটা শব্দ তোমরা যেটা করবে যখন পড়বে তখন সেই প্রতিটা শব্দ তোমরা সন্ধি বিচ্ছেদ করবে, সন্ধি বিচ্ছেদ করে দেখবে। তাহলে অলরেডি তোমাদের এই সমাসের শব্দের সঙ্গে তোমাদের কিন্তু সন্ধিটাও একসঙ্গে এগোবে, মানে অর্থাৎ সমাসের সঙ্গে সন্ধিও এগোবে, যুক্ত হয়ে যাবে। এবং শুধু সন্ধি নয়, পরবর্তীতে যখন আমরা করাবো বচন বা লিঙ্গ বা কারক বিভক্তি যাই করাই না কেন প্রতিটা শব্দ তোমরা কিন্তু সেই করার চেষ্টা করবে। তাহলে দেখবে তোমাদের কিন্তু ব্যাকরণটা অনেক সুবিধা হয়ে যাবে। দেখো পীতম্বর বা গুপ্ত যে চর গুপ্তচর, অধম যে নর নরাধম। এই যে এই যে এই বাক্যটা এই শব্দটা দেখো, যিনি পিতা তিনি দেব, পিতৃদেব খুব আসে, রাম ও কৃষ্ণ, যিনি রাম তিনি কৃষ্ণ। এই যে কর্মধারায় সমাস, এগুলো খুব আসে কর্মধারায় সমাস। এই যে কাঁচা মিঠে, এই যে কাঁচা অর্থ মিঠে, এটা কিন্তু কর্মধারায় সমাস, কিন্তু এটা কর্মধারায় সমাস কিন্তু এটা হচ্ছে অলুপ সমাস। এবার আমি আর একটা বিষয় বলে দিই, যখন আমি সমাস একদমই বুঝতে পারতাম না তখন একজন সংস্কৃত ডিপার্টমেন্টের অধ্যাপকের কাছে যখন নেমে পড়ি তখন বলেছিলাম স্যার আমাকে সমাস বুঝিয়ে দেবেন একটু। আমরা কয়েকজন বন্ধু তো সেই স্যারের কাছে গেছিলাম। তো অলরেডি আমরা সমাসের যে ভাগ দেখছি 6টা, সেখানে অলুপ সমাসটা যুক্ত করা আছে। তিনি যখন আমাদের বলেছিলেন যে তোমরা অলুপ সমাসটাকে বা অলপ বা অলুপ যেটাই বলি না কেন সেটাকে সমাসের ভাগ হিসেবে ধরবে না। সবসময় অলুপ সমাস হয় প্রত্যেকটা সমাসের। যেমন আমি পরবর্তীতে বলবো যে দ্বন্দ্ব, দ্বন্দ্ব সমাসের অলুপ সমাস হয়। অলুপ সমাসটা প্রতিটা সমাসের ভাগ। সমাসের অলুপ দ্বন্দ্ব, কর্মধারায় অলুপ কর্মধারায় যে কাঁচা মিঠে, কাঁচা অর্থ মিঠে, এটা কিন্তু অলরেডি অলুপ সমাসে ঢুকবে। পরবর্তীতে বোঝাবো বহুব্রীহি অলুপ বহুব্রীহি আছে, কর্মধারায় অলুপ কর্মধারায় আছে, তৎপুরুষ অলুপ কর্ম তৎপুরুষ আছে। দেখো সাধারণ কর্মধারায় পরে আমরা যেটা চলে যাবো মধ্যপদলোপী কর্মধারায়। এই যে মধ্যপদলোপী কর্মধারায় সমাস, যে কর্মধারায় সমাসে ব্যাস বাক্যের মধ্যকার পদটি লুপ্ত হয়, মধ্যকার পদটি লুপ্ত হয়ে যাচ্ছে। এই দেখো সিংহ লাঞ্ছিত আসন, এই যে উদাহরণটা যদি দেখি দেখো অলরেডি লাঞ্ছিত শব্দটা এখানে লুপ্ত হয়ে গেছে, নিয়ে কি হয়ে গেছে সিংহ আসন, সিংহাসন। ভিক্ষালব্ধ অন্ন, ভিক্ষান্ন, বৃত্তারা নামক অসুর, বৃত্রাসুর। রাজার অনুষ্ঠিত নীতি, রাজনীতি। ফল মিশ্রিত অন্ন, পলান্ন। বিজয় সূচক শঙ্খ, বিজয় শঙ্খ। এবার আমি একটু বিষয়টা বলে দিই যে কোন কোন ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কিছু উদাহরণ আছে যেগুলো তৎপুরুষ সমাস হয় এবং কর্মধারয় সমাস হয়। সেই ক্ষেত্রে আমরা পরীক্ষার পরে কি করব, যদি দুটো উদাহরণই থাকে, সরি দুটো অপশনই থাকে এবং এরকম কোনো একটি উদাহরণ থাকে তাহলে তোমরা যে কোনো একটা মেরে এলেই কিন্তু অ্যান্সারে ওখানে কিন্তু পাবে, নম্বর পাবে। এটা কিন্তু করাই থাকে। দেখবে আমি আগে
আগের দিন যেটা দিলাম যে তৎপুরুষ সমাসে দেখবে উদাহরণ দিতে গিয়ে দেখবে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, ষষ্ঠী তৎপুরুষ এরকম কিছু দিয়েছি। সেই সময় যখন পরীক্ষায় পড়েছিল তখন কিন্তু ওই রকমই ছিল বলে সেখানে কিন্তু ওটা তোলা আছে। কিন্তু এখন যখন নতুন করে পড়বে তখন কিন্তু ওইভাবে পড়বে না। উপমিত তৎপুরুষ, উপমান তৎপুরুষ এইভাবে নঙত্বক তৎপুরুষ, আহাত্মক তৎপুরুষ এরকম। এবার দেখো তৎপুরুষ সমাস যেরকম আমরা দেখেছিলাম যে উপমান, উপমিত, ঠিক উপমান কর্মধারাই সমাস আমরা পাচ্ছি। দেখো উপমানের সহিত সাধারণ ধর্ম বাচক পদের সমাসকে উপমান কর্মধারায় সমাস বলে। জাস্ট আমি এখানে একটু তুলে নিয়েছি মনে রাখার জন্য। এই সমাসের ব্যাস বাক্যে উপমানটি প্রথমে, উপমান কাকে বলে আমরা অলরেডি পড়ে এসেছি পূর্বে। পদটি প্রথমে, তৎপরে সাদৃশ্যবাচক শব্দ ও শেষে থাকে সাধারণ ধর্মবাচক পদ। উপমেয়ের কোনো উল্লেখ এখানে থাকে না, বিশেষণ হইয়া যায়। যখন আমরা পদ পড়বো তখন বিশেষণ কি, বিশেষণ কি, অব্যয় কি, সর্বনাম কি, ক্রিয়া কি, তখন যেগুলো জানবো তখন দেখবো অলরেডি তোমাদের রিলেটেড হয়ে যাবে। যেমন দেখো কাজল কালো, কাজলের মতো কালো, এই যে মতো, মতো শব্দটার সঙ্গে এখানে একটা তুলনা করা হচ্ছে এবং একটি হচ্ছে উপমেয়, উপমান। এই যে কি বলছে, উপমানের সহিত সাধারণ ধর্মবাচক পদের সমাসকে দেখো উপমানের সহিত সাধারণ ধর্মটা হয়ে যাচ্ছে। এই যে কাজল আর কালো, কালো হচ্ছে সাধারণ, যেখানে এইখানে যদি আমি বাক্যটা বলতাম কাজলের মতো কালো চুল, যদি এই শব্দটা বলতাম তাহলে চুল শব্দটা হচ্ছে উপমান, উপমেয়টা হচ্ছে কাজল, কিন্তু এখানে কাজল কালো বলছি শুধু, মতো সাধারণ ধর্ম মানে তুলনা করছি যেটাকে, মানে তুলনাবাচক, আর সরি কাজলটা হচ্ছে সাধারণ ধর্ম। দেখো এখানে কি বলছে, সঙ্গে মিশে যাচ্ছে সাধারণ ধর্মবাচক পদের সমাসকে, তাহলে এটা হচ্ছে উপমান কাজল এবং কালো, এই দুটো একসঙ্গে যুক্ত হয়ে গেল, এই হচ্ছে সেটাই হচ্ছে উপমান কর্মধারায় সমাস। এই যে কাজল কালো, শ্যাম ঘনের ন্যায় শ্যাম, শঙ্খের মতো ধবল, সিঁদুরের মতো রাঙা, সিঁদুর রাঙা। আমি এমন উদাহরণগুলো খুঁজে বার করে দিয়েছি যে এক্সাম্পল গুলোই কিন্তু পরীক্ষায় আমি দেখবো না, তাহলে এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে, কোনো চাপ নেই। উপমিত কর্মধারায় সমাস, দেখো তারপরে সাধারণ ধর্মের উল্লেখ না করিয়া উপমীয় পদের সহিত উপমানের যে সমাস তাহাকে উপমিত কর্মধারায় সমাস বলে। দেখো এখানে আমরা কি দেখছি, সাধারণ ধর্ম মিল হচ্ছে যেটা, সেটা হচ্ছে উপমান। উপমিত কোনটা, যে সাধারণ ধর্ম থাকবে না কিন্তু উপমানের সঙ্গে উপমেয়ের মিলন হয়ে যাবে, সেটা হচ্ছে কর্মধারায় সমাস। দেখো কি ব্যাস বাক্যে সাধারণত কি থাকে, উপমেয় পদটি থাকবে প্রথমে, তারপরে উপমান এবং সর্বশেষে সাদৃশ্যবাচক শব্দ। যেমন এই যে কথামৃত, এটা খুব পরীক্ষায় পড়ে, কথামৃত, কথা অমৃতের ন্যায়। কথামৃত রামকৃষ্ণ, ওই যে আগেরটা দেখলাম যে যিনি বাবা তিনি ঠাকুর, বাবা ঠাকুর, যিনি দাদা তিনি ঠাকুর, দাদা ঠাকুর, ওই যে কিছু দেখলাম। এই যে কথামৃত, কথা অমৃতের ন্যায়, এই যে কথা অমৃতের ন্যায়কে আমরা করে দিচ্ছি কথামৃত, অর্থাৎ অমৃতের সঙ্গে তুলনা করছি কথাকে। তাহলে কথা উপমেয় এবং উপমান হচ্ছে অমৃত, এই যে দুটোর মিলন, এই মিলনটাই হচ্ছে অলরেডি তোমার উপমিত কর্মধারায় সমাস। দেখো পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায়। যদি বলি নারী সিংহ বাহিনী, যদি সিংহ বাহিনী বলি তাহলে কি হবে, নারী সিংহীর মতো, বা এরকম ভাবে বলা যায় যে নর দেবে, নরদেব অর্থাৎ দেবতা, যদি নর দেবের মতো, চরণ পদ্ম অর্থাৎ আমি সঙ্গে তুলনা করছি, তাহলে সেটা কিন্তু বলা যাবে যে চরণ পদ্মের ন্যায়। এরকম উদাহরণ নর যেরকম বলছে, বা মুখ চন্দ্র এরকম। এবার তোমাদের তো ভাবতে হবে যে মুখ চন্দ্র বলছি, দেখো রূপক কর্মধারায় সমস্যা আমরা যাচ্ছি পরে। উপমেয় ও উপমানের মধ্যে অভেদ করিয়া পূর্বপদ উপমেয়ের সহিত পরপদ উপমানের যে সমাস হয় তাহাকে রূপক কর্মধারায় সমাস বলে। যারা
বাংলায় অলংকার পড়েছো তাদের এই বিষয়টা সহজ হবে। যখন আমরা রূপক অলংকার পড়ি তখন দেখবে উপমেয় এবং উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয় যখনই, তখন সেটা রূপক সমাস, সরি অলংকার। অলংকার এবং এখানে একটু ভাগ আছে, তো বাংলা ছাত্রদের বুঝতে এখানে একটু সুবিধা হবে যদি অলংকারের সঙ্গে মেলানো যায়, কিন্তু এখানে একটু সমস্যা হবে যদিও। উপমেয় উপমানের মধ্যে অভেদ কল্পনা যখন করছি, পূর্বপদ উপমেয়ের সহিত পরপদ উপমানের যে সমাস তাহাকে রূপক সমাস বলে। দেখো অলরেডি এখানে আমি একটু বলে নিচ্ছি, যে একটু অ্যাড করে দিয়েছি যাতে তোমার সুবিধা হয়। এই সমাসের ব্যাস বাক্যে রূপ কথাটি বসিয়া উভয়ের মধ্যে অভেদটিকে পরিষ্কৃত। এই যে সমস্ত পদ, অর্থাৎ যখন আমরা পড়বো আবার যে সমস্ত পদ থাকবে সেটা কিন্তু বা অব্যয় নয় বা অন্য কিছু নয়। যেমন ধরো আঁখি পাখি শব্দটি, দেখো আঁখি রূপ পাখি, এই যে রূপ শব্দটা বসে গেছে। আঁখি পাখি পরীক্ষায় খুব, কিংবা মন মাঝি, মন মাঝি খুব পড়ে পরীক্ষায়। মন মাঝি, এই যে মন বাহিনী, যৌবরূপ কুসুম, যৌবন কুসুম, নদীরূপ জপমালা, এই যে মাশ্চর্য রূপ বিষ, মানব মনোরূপ মন্দির, মানব মনোমন্দির, ভাব সিন্ধু, আখিরূপ পাখি, পাখি বা আখিরূপ পাখি, ও দুবার উঠে গেছে, যাই হোক। এই যে কল্পনা অর্থাৎ অভেদ কল্পনা কর্মধারায়, কর্মধারায় সমাস খুব সহজ জিনিস, জাস্ট ভাগ করবে। এক একটা সমাসের করে উদাহরণ মনে রাখবে, জাস্ট একটা উদাহরণ মনে থাকলেই একটা পেয়ে যাও যে এইটা তার মানে এইটা এইটা, বাস তুমি একদম কনফার্ম করে আসবে। এবার চলে যাবো ভি সমাসে। ঠিক আমরা বলে নিই যে দ্বন্দ্ব সরি দ্বিগু সমাস করতে গিয়ে আমরা যখন দেখেছিলাম যে দ্বিগু, দুই গু মানে হচ্ছে গরু, সমাহার, ঠিক বহু বহু, ঠিক এই বহুব্রী শব্দটাকে ভাঙ, বহুব্রী আছে যাহার, সেটা যেরকম বহু দুটি গরুর সমাহার, সেটা হচ্ছে দ্বিগু সমাস। যে সমাসের সমসমাসগুলির কোনটির অন্য পদের অর্থ প্রধানভাবে বোঝায় তাহাকে বহুব্রী। তাহলে পূর্বে আমরা যে কর্মধারায় সমাস করলাম, তাহলে আমরা দেখলাম কি দেখলাম, কর্মধারায় সমাসে আমরা দেখি উত্তর পদের প্রাধান্যটাই প্রধান। যেমন দিয়েছিলাম পিত, দিয়েছিলাম পীতাম্বর, ঠিক এখানেও আমি পীতাম্বর অলরেডি বহুব্রী সমাসের মধ্যে। এই জন্যই বলেছি পূর্বে যে যদি দেখা যাচ্ছে যে অপশন এ এবং বি তোমরা যে কোনো একটা অ্যান্সার মারলেই সেটা উত্তর পেয়ে যাবে। দেখো পীতাম্বর, এটা করে লিখেছি, পীতাম্বর সমাসবদ্ধ পদটির প্রাধান্য নাই অম্বর পদটির, কিন্তু পিতা অম্বর বলতে একজন ব্যক্তিকে তারই কিন্তু প্রাধান্য। পিত অম্বর পদ অন্তর্ভুক্ত নয় এমন একটি পদ শ্রীকৃষ্ণই এখানে প্রাধান্য পাইতেছে, কিন্তু পীতাম্বর পদটি হইবে সমাস নিষ্পন্ন পদ, তখন ব্যাস বাক্য হইবে পিজ্জে অম্বর। সমস্যা কিন্তু এখানে আমি বলে দিচ্ছি যে এটাও কিন্তু সমাসের মধ্যেও কিন্তু পড়ছে। নষ্ট নির শব্দটা কি দেখো আছে, নির যাহার, এটা বহুব্রী সমাস সমস্যা হতে পারে। এবার দেখো বহুব্রীহি সমাস, অনেকগুলো ভাগ আছে, আমি দেখো কিভাবে ভাগগুলো করছি, মানে বই পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষে যে বহুব্রীহি সমাস হয় তাহাকে বলিয়া নাম সমাধিকরণ। দেখো এখানে যে বিভক্তি, অলরেডি আমরা যখন বিভক্তি করব তখন দেখবে বাংলায় বিভক্তি আছে 5, পরে আমি দেখবে এরকম বিভক্তি গুলো, তো পরে সেগুলো বলবো, এবং শূন্য বিভক্তি আছে। তো দেখো
সুহৃদয় যাহার। অলরেডি বহুব্রীহি সমাস যখন আমরা করব তখন দেখবে শেষ। দেখো ও দোষা যেখানে যাহা ধরা বা জিরো ধনু বলা যেতে পারে, যাহার দৃঢ় প্রতিজ্ঞ, সুধি যাহার সুধি, এরকম অনেক উদাহরণ বিশ্লেষণ করছি না, তোমরা পরে দেখবে সেগুলো। সহধর, সমান জাতি যাহার স্বজাতি, সুগন্ধ যাহার সুগন্ধ, এরকম পরীক্ষায় আসে। দেখো ব্যাধিকরণ, যে বহুব্রীহি সমাসে সমসমান পদদ্বয় তাহাকে ব্যাধিকরণ বহু। আমরা যে কোনো উদাহরণ অনুযায়ী রাখবে, প্রথম সংজ্ঞাটা সংজ্ঞাটা পড়ার পরে কিচ্ছু বুঝতে পারবে না, যখনই আমরা উদাহরণটা দেখবো তখনই মনে পড়বে কেমন। দেখো এই সমাসের পূর্ববর্তী শূন্য বিভক্তিযুক্ত এবং উত্তর এ বা তে বিভক্তির হয়, বিভক্তি অন্তে তে বা এ থাকে ও উত্তর পদের বিভক্তি পৃথক বলিয়াই নাম ব্যাধিকরণ, বিযুক্ত অধিকরণ করলে। দেখো বিনা পানিতে যাহার, এই শব্দটি কিন্তু পদ্মনাভিতে যাহার, পদ্মনাভ, চন্দ্র চূড়ান আছে, এই যে কল কণ্ঠে যাহার, অলরেডি আমরা দেখেছি তৎপুরুষ সমাস। এবার দেখবো নমস্তক বহু, নাই, এবার এখানে বা নয় সহিত বিশেষ পদের যে বহুব্রীহি সমাস তাহাতে নমস্তক। এখানে কি দেখছি, নাই বা নি, যাহার, নিঃসংখ্যা, নাই অর্থ যাহার নিরর্থক, অর্থাৎ নি দিয়ে যেগুলো যুক্ত হয় নমস্তক সমাস, নয় সেটা হবে সমাস। সেটা অলরেডি আমাদের পরীক্ষার ঘরে খুব কনফিউজ থাকে। ধরো নিরল শব্দটা থাকলে যে নিরল শব্দটা কি সমাস হবে, তাহলে যদি একটু কঠিন ভাবে মনে করে বানাবো তাহলে এই সমাসের উদাহরণও থাকবে ওখানে, এবং কনফিউজ হবে যে আমি নয় নিরদ যাহার করব। নিরদ তোমাকে শব্দটার মানে খুঁজতে হবে প্রথমে, মানে কি, নাই অর্থ যাহার মানে কি, ব্যক্তি কেন্দ্রিক বোঝাচ্ছে। আমি বলছি ব্যক্তি কেন্দ্রিক বোঝাই, মানে দুটোই হয় কিন্তু পানিবাচকটাই বেশি, কিন্তু এইটা তোমাদের মাথায় রাখতে হবে। এবার ধরে নাও মধ্যপদলোপী বহুব্রীহি সমাস আমরা দেখবো। আমরা লোপী কর্মধারায় সমাস দেখে এলাম। দেখো বহুব্রীহি সমাসে ব্যাস বাক্যের মধ্যস্থিত পদের লোপ। দেখো এই জাতীয় সমাসে অধিকাংশ স্থলে উপমানের সহিত সমাস হয় বলিয়া ইহাকে, তাহলে মধ্যপদলোপী বহুব্রীহি আমরা দেখছি উপমাত্মক বহুব্রীহি আছে, তাহলে আরেকটি হচ্ছে উপমাত্মক বহুব্রীহি সমাস। আবার ব্যাখ্যাত্মক বহুব্রীহি সমাসও বলে, অর্থাৎ মধ্যপদলোপী বহুব্রীহি সমাস, উপমাত্মক বহুব্রীহি বলে। ঠিক পড়তে গিয়ে, যদিও তোমাদের সিলেবাসে নেই, দেখবে যে স্বরভক্তি বা বিপ্রকর্ষ পরিযায়, সেটা যে অলরেডি মানে একটি ভাগ, সেটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক দেখো আমরা কি করে এলাম মধ্যপদলোপী তৎপুরুষ সমাসে, আমরা কি বললাম ওখানে, আমরা বলেছিলাম চন্দ্রমুখ, চন্দ্র মুখের ন্যায় এরকম বলেছিলাম, তাহলে হবে চন্দ্র মুখের মুখ নেই যে নারীর। দেখো এখানে কমলাক্ষ, কমলের মতো অক্ষী যাহার বা কমলাক্ষ বা কমলাক্ষী, এটা অলরেডি অক্ষীর ন্যায় অক্ষী যাহার, কপোতাক্ষ বা মৃগের নয়নের যাই চঞ্চল নয়ন যারা,
চন্দ্রের এত চন্দ্রমুখী বা চন্দ্রমুখা যাই, ঠিক এরকম কিছু উদাহরণ আছে এখানে। ফোঁটা দেওয়া হয় যে অনুষ্ঠানে, সেটা হচ্ছে করে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া হয় যে অলুক বহুব্রীহি সমাসের উদাহরণ। যেরকম গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, তো উদাহরণ দেখো ব্যতিহার বহুব্রীহি সমাস বুঝাইলে একই বিশেষের দ্বিত্বের দ্বারা যে বহুব্রীহি সমাস হয়, বহুব্রীহি সমাস আমরা জীবনে প্রচুর মানে আমরা বন্ধু বান্ধবীরা প্রচুর মানে পাশাপাশি বসে স্কুলে জানাই বৈঠক করাই যে কোনো সময়, যেমন উদাহরণ দেখলে বুঝতে পারবে। বন্ধু বসে আছি, এ ওকে থাপ্পড় থাপ্পড় থাপ্পড়, এটা বলেছে হাতে হাতে যে যুদ্ধ। চুল টেনে টেনে আমরা যেটা করি, কেশে আকর্ষণ করিয়া যে যুদ্ধ, কেশাকেশি, পরস্পরকে হানা, দণ্ডে টানাটানি, পরস্পরকে গালি বর্ষণ করিয়া যে বিপদ, পরস্পর দহ হাঁকা, অর্থাৎ ধরাও কাটাকাটি, আড়াআড়ি, মানে কানাকানি, এই যে মন্ত্রণা বা গলাগলি কোলাকুলি যেগুলোই বলি, এগুলো হচ্ছে সব ব্যতি আর বহুব্রীহি সমাসের উদাহরণ। এবার আরেকটা আমরা সেটা হচ্ছে সহার্থক বহুব্রীহি সমাস। পূর্বপদ বহুব্রীহি সমাস হইলে তাহাকে সহার্থক বহুব্রীহি সমাস বলে। সবসময় লক্ষ্য রাখবে যে শব্দটা হবে, যে শব্দটা তন্ত্রের স থাকে, ব্যতিক্রম নেই। উত্তরের সহিত বর্তমান, শহীদ হিতের সহিত বর্তমান, সবকিছু সবকিছুই যুক্ত থাকে। এবার দেখো সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। দেখো সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, সংখ্যাবাচক ঠিক এইখানেই আমাদের সমাসের সঙ্গে যেটা খুব গুলিয়ে যায় আমাদের, সমাসেও কিন্তু সংখ্যাই নির্দিষ্ট করে। পূর্ব সংখ্যা পূর্বক বহুব্রীহি সমাস, অর্থাৎ সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। দেখো দ্বিগু সমাসে সে তার আর পঞ্চরসের, কিন্তু অলরেডি আমি যেটা বলবো হয় পরীক্ষায় ত্রিনয়ন, ত্রিনয়ন যাহার, ধরে নাও এরকমই ঠিক কতগুলো পরীক্ষা সমাস। এবার আমরা চলে যাব অলুক বা অলোক সমাস। ধরে নাও যেটা দেখা যাচ্ছে, আমি নয়, এগুলো হচ্ছে এক একটি সমাসের ভাগ, লোপ পায় না, তাহাকে অলুক বা অলোক সমাস বলে। তাহলে কি বিভক্তি লোপ পায় না পূর্ব পদে, অলুক সমাস। কারণটা দেখো, বুকে পিঠে যদি আমরা পরীক্ষায় ঘরে বসে পড়ে, তাহলে করবো বুকে ও পিঠে, এটা কিন্তু দ্বন্দ্ব সমাস, এটা কিন্তু অলুক সমাস নয়। আমাদের প্রথমে মনে হয় চোখে মুখে, ঘর বাইরে বা ঘর বাহির যাই বলে দেখেন, যেখানে বিভক্তি থাকবে, কিন্তু ঠিক দেখো গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটা হচ্ছে বহুব্রীহি।
মধু। ঠিক এরকমই অলুপ সমাস। সমাস কিন্তু সমাসের আরেকটা অন্য ভাগ। কিন্তু নিত্য সমাস কিন্তু সমাসের, আমরা সমাস কয় প্রকার বলি আলাদাভাবে ধরি, কিন্তু নিত্য সমাস সমাসের একটি ভাগ। কয় প্রকার বললে আমরা কিন্তু ৬ প্রকারই লিখব। ব্যাস বাক্য হয় না, বা অথবা যে সমাসের ব্যাস বাক্য করিতে হইলে প্রয়োজন হয় তাকে নিত্য সমাস বলে। কাঁচকলা, কাঁচা কলা, গামান্তর অন্য, মনান্তর অন্য মন, দর্শন, দর্শন মাত্র, এই শব্দ। এছাড়া সমাসের তৎপুরুষ, কর্মধারায় বহুব্রীহি এবং অলুপ। তার পূর্বে করেছি অব্যয়। তার মধ্যে অলুপ যায় না রেখে এটা সব সমাসের আমরা ভাগ করছি নিত্য সমাস। কিন্তু তোমরা দেখবে পরীক্ষার ঘরে খুবই আসে, মনন্ত শব্দটা খুবই আসে, তাহলে অলরেডি কিন্তু কিন্তু আমাদের নিত্য সমস্যা পড়তে হবে। অন্য মত চলে যাব, যে আগের দিন যে কোশ্চেন গুলো আলোচনা করেছিলাম সেগুলো বাদ দিয়ে নতুন করে যেগুলো কিছু করেছি। এই যে দেখো নীল কমল, আমরা যদি এখানে সমাস করতে যাই তাহলে এটা কি সমাস হবে তোমরাই বলো, কেউ একজন বলো। নীল কমল, এই দুটো সমাসের মধ্যেই হবে। নীল কমল সমাসটা কি হতে পারে? বলো, যে কোনো ইচ্ছে বলো, ভুল বলবে, কোনো ব্যাপার নেই, হয় কর্মধারায় বলবে নাহলে বহুব্রীহি বলবে। দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি ভেঙে অবশ্য। নীল কমল যেটা হবে সেটা হচ্ছে নীল যে কমল, নীল যে কমল, নীল কমল, এটা ভেঙে দেখানো হয় নীল। এইটা উদাহরণ দেখে নিলাম, এবং এটা এই সমাস, এটা ধরে নিলে হবে না, আমাদের ব্যাস বাক্য সহ সমাস করে দেখতে হবে। এটা দেখো ডাব্লিউবি টেট 2017 সালে এসছে। এই যে দেখো মুখ চোরা, কোন মুখ চোরা? তোমরা এটাকে তুমি বলতে পারো এটা হবে বহুব্রীহি সমাস, এক কথায় মুখ চোরা যার, বহুব্রীহি সমাস। ঠিক দেখো দেশান্তর, এই যে আমি যেটা বলছিলাম যে মনান্তর, দেশান্তর যে শব্দগুলো, বা গামান্তর, বা প্রতিদিন শব্দটা, প্রতিদিনটা কিন্তু অন্য দেশ। গুণীজন, গুণীজনটা কি হবে? গুণীজনটা হবে কর্মধারায় সমাস। তোমরা দেখে নেবে পরে, আমি বলে দিচ্ছি এক এক করে। দশানন, খুব আসে পরীক্ষায়, বহুব্রীহি সমাস। দেখো রাজস্বী, বহুব্রীহি না তৎপুরুষ না দ্বন্দ্ব, আজকের পড়ানোর মধ্যে নেই। রাজস্বী কিন্তু হচ্ছে যিনি রাজা তিনি ঋষি, আমরা আগের দিন পড়িয়েছিলাম, কর্মধারায় সমাস। পঞ্চায়েত এক্সামে এসেছিল কোনো একটা সালে, সালটা এই যে হাতে খড়ি। দেখো আমি যেটা বলছিলাম কিছুক্ষণ আগেই বলছিলাম তোমাদের, যে অলুপ সমাস অলরেডি, অলুপ সমাস সচরাচর পরীক্ষায় দেয় না, অলুপ সমাসটা উল্লেখ করে। দেখো হাতে খড়ি, কিন্তু দেখো এখানে সপ্তমী তৎপুরুষ আছে, দ্বন্দ্ব আছে, কর্মধারায় আছে, এবং বহুব্রীহি আছে। দেখো হাতে খড়িটা হবে অলুপ সমাস, কিন্তু এখানে অলুপের উদাহরণই নেই। তাহলে আমরা কি করব? যেহেতু এটা অলুপ বহুব্রীহি, তাই এটা বহুব্রীহি অপশনে আছে বলে এটা হয়ে যাবে বহুব্রীহি। এই দেখো মহাপুরুষ, দেখো মহাপুরুষটা হবে কিন্তু কর্মধারায় সমাস, এটা করতে পারো। মহান যে পুরুষ, সহার্থক বহুব্রীহি সমাস করলাম করলাম তখন আমরা কি বলেছিলাম, যে যে কোনো শব্দ পূর্বে যদি দন্তের স থাকে তাহলে সেটা সহার্থক বহুব্রীহি সমাস হওয়ার সম্ভাবনা 99%।
তাহলে সপরিবার হবে পরিবারের সহিত বর্তমান। পীতাম্বর কিন্তু আমরা বহুব্রীহিও করতে পারি, কর্মধারয় করতে পারি। দুটো অপশনই এখানে আছে, তোমরা যে কোনো যেটাই করো না কেন সেটাই ঠিক অ্যান্সার। নীল গগন, ঠিক আমরা নীলকমল যেরকম করেছিলাম ঠিক এটাও তাই, যে নীল গগন, নীল যে গগন ওটা আমরা করেছিলাম নীল যে কমল। নম্বর যেটা সিংহ আসন, সিংহ আসন যাহার বা সিংহ নিমিত্ত আসন, তুমি সেটা করতে পারো। সরি, সিংহ হৃদয় বা সিংহাসন একই। দেখো চন্দ্র মুখ, চন্দ্রমুখী কিন্তু বলেনি, চন্দ্রমুখ। এই কথাগুলো ভাবতে হবে, একটু আমাদের দেখতে হবে উদাহরণগুলো। চন্দ্রমুখ, চন্দ্রমুখী যদি বলতো তাহলে হতো বহুব্রীহি সমাস। এবার চন্দ্রমুখ যেহেতু বলেছে তাহলে তোমাকে করতে হবে চন্দ্রের ন্যায় মুখ, কর্ণধারায় সমাস। আবার চন্দ্র যদি মুখা বলতো তাহলেও কিন্তু সেটা হয়ে যেত বহুব্রীহি। অলরেডি বলে দিলাম যে বিনা পানি, অলরেডি বিনা পানিতে জাহাজ। বিদ্যাধন, দেখো বিদ্যাধন শব্দটা দেখো তোমরা বুঝেই যাবে। ঠিক আমরা এটা করলাম যে নীল গগন নীল কমল যেরকম ভাবে বললাম, বিদ্যাধনও ঠিক তাই, কোনো পরিবর্তন নেই। আর নেই অবশ্য, এই উদাহরণগুলোই ছিল। আপাতত সমাস নিয়ে কি তোমাদের কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন সমাস নিয়ে?